Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কয়েকটা ইংলিশ ফ্রেজ নিয়ে এসেছি। আর এগুলোকে আমরা ফিক্সড প্রিপোজিশনও বলতে পারি। এগুলোর সঠিক ব্যবহার আমাদের জানাটা খুব দরকার। সেন্টেন্সে আমরা এগুলোকে সঠিকভাবে কি করে ব্যবহার করতে পারি সেটা আমাদের জানাটা সত্যিই দরকার। দেখো, এই ভার্বগুলোর সাথে আমরা এই সঠিক প্রিপোজিশনটার ব্যবহারই সেন্টেন্সে করব। এগুলো ছাড়া যদি আমরা এই ভার্বগুলোর সাথে অন্য কোনো প্রিপোজিশনের ব্যবহার করি তাহলে কিন্তু সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে। আর ঠিক সেই কারণে প্রত্যেকটা ফিক্সড প্রিপোজিশনকে খুব ভালো করে দেখো। দেখো সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি, এগুলোর সঠিক ব্যবহার ভালো করে বোঝার চেষ্টা করো। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো এন্টাইটেল টু। এন্টাইটেল টু যার অর্থ হলো অধিকারী। যখন আমরা কোনো কিছু পাওয়ার অধিকারী বোঝাতে চাইবো, কেউ কোনো জিনিস পাওয়ার অধিকারী বোঝাতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে এন্টাইটেল টু এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তিনি টাকা ফেরত পাওয়ার অধিকারী। শি ইজ এন্টাইটেলড টু আ রিফান্ড। শি ইজ এন্টাইটেলড টু আ রিফান্ড। তিনি সমান ব্যবহার পাওয়ার অধিকারী। হি ইজ এন্টাইটেলড টু ইকুয়াল ট্রিটমেন্ট। হি ইজ এন্টাইটেলড টু ইকুয়াল ট্রিটমেন্ট। যদি আমি বলি আপনি ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী নন, ইউ আর নট এন্টাইটেলড টু কম্পেনসেশন। ইউ আর নট এন্টাইটেলড টু কম্পেনসেশন। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমরা এন্টাইটেল টুকে কিভাবে ব্যবহার করছি, সেন্টেন্সে আমরা কোন অর্থে এন্টাইটেল টুকে ব্যবহার করতে পারি। এবার চলো দেখি পরেরটা। পরেরটা হলো কম্পেল টু। কম্পেল টু যার অর্থ হলো বাধ্য হওয়া। আমরা যখন কোনো কিছু করতে বাধ্য হই তখন আমরা কম্পেল টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, সে সত্যিটা বলতে বাধ্য। সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। সেন্টেন্সটা কি হবে? শি ইজ কম্পেলড টু টেল দ্য ট্রুথ। শি ইজ কম্পেলড টু টেল দ্য ট্রুথ। যদি আমি বলতাম সে সত্যিটা বলতে বাধ্য হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? শি ওয়াজ কম্পেলড টু টেল দ্য ট্রুথ। শি ওয়াজ কম্পেলড টু টেল দ্য ট্রুথ। আমরা একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। উই ওয়ার কম্পেলড টু মেক আ ডিসিশন। উই ওয়ার কম্পেলড টু মেক আ ডিসিশন। আরেকটা এক্সাম্পল দেখো, আমরা আমাদের পরিকল্পনাগুলোকে পরিবর্তন করতে বাধ্য হয়েছিলাম। We were compelled to change our plans. We were compelled to change our plans. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে, এই ফ্রেজটাকে আমরা কত সহজেই ব্যবহার করতে পারি। পরেরটা হলো অপোজ টু। অপোজ টু যার অর্থ হলো বিরোধী। আমরা প্রায় বলে থাকি যে আমি এটার সম্পূর্ণ বিরোধী। তো এরকম ক্ষেত্রে আমরা অপোজ টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, তারা নতুন নীতিটির সম্পূর্ণ বিরোধী। They are completely opposed to the new policy. They are completely opposed to the new policy. আমি সময় নষ্ট করার বিরোধী। I'm opposed to wasting time. I'm opposed to wasting time. দেখো, এখানে আমরা opposed to এর পরে wasting এর ব্যবহার সেন্টেন্সে করেছি। এখানে opposed to হলো একটা ফ্রেজ, আর তারপরে আমরা সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি কে যোগ করতে পারি, যেহেতু এটা একটা জিরান্ড। আমরা অন্যদের সাহায্য করার বিরোধী নই। We are not opposed to helping others. We are not opposed to helping others. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা অপোজ টু কে কত সহজেই ব্যবহার করতে পারি। পরেরটা হলো ম্যারিড টু। ম্যারিড টু দেখো, মাঝে মাঝে আমরা ম্যারিড উইথ এর ব্যবহার হতে শুনি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কখনোই তোমরা এটা নিয়ে কনফিউজড হবে না। সবসময় ম্যারিড এর পরে আমরা টু এরই ব্যবহার সেন্টেন্সে করব, যার অর্থ হলো বিয়ে হওয়া, বিবাহিত হওয়া। সেন্টেন্স দেখো, যদি আমি বলি তার একজন ডাক্তারের সাথে বিয়ে হয়েছে। শি ইজ ম্যারিড টু আ ডক্টর। শি ইজ ম্যারিড টু আ ডক্টর। তার সাথে তার প্রিয় বান্ধবীর বিয়ে হয়েছে। হি ইজ ম্যারিড টু হিজ বেস্ট ফ্রেন্ড। হি ইজ ম্যারিড টু হিজ বেস্ট ফ্রেন্ড। দেখো, সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলি যে সে তার প্রিয় বন্ধুকে বা প্রিয় বান্ধবীকে বিয়ে করেছে, তাহলেও কিন্তু আমরা একই সেন্টেন্সেরই ব্যবহার করব, তখনও কিন্তু একই সেন্টেন্সটাই থাকবে, অর্থাৎ হি ইজ ম্যারিড টু হিজ বেস্ট ফ্রেন্ড। হি ইজ ম্যারিড টু হিজ বেস্ট ফ্রেন্ড। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ম্যারিড টু এর ব্যবহার কোন অর্থে করছি, আর কখনোই ম্যারিড উইথ এর ব্যবহার সেন্টেন্সে করব না। চলো দেখি পরেরটা। পরেরটা হলো অ্যাকাস্টম টু। অ্যাকাস্টম টু
যার অর্থ হলো অভ্যস্ত, অভ্যস্ত হওয়া। যখন আমরা বোঝাতে চাইবো যে আমি এটার সাথে অভ্যস্ত, আমার মা এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে, তখন আমরা সেন্টেন্সে accustomed to এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত। She is accustomed to waking up early. She is accustomed to waking up early. তারা দীর্ঘযাত্রায় অভ্যস্ত। They are accustomed to long commutes. They are accustomed to long commutes. যদি আমি বলি আমি এরকম মশলাদার খাবারে অভ্যস্ত নই, I am not accustomed to such spicy food. I am not accustomed to such spicy food. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা accustomed to এর ব্যবহারটা কত সহজে করছি আর কোন অর্থে করছি। পরেরটা হলো addicted to, addicted to, যার অর্থ হলো নেশাগ্রস্ত হয়ে যাওয়া বা আসক্ত হয়ে যাওয়া। ফর এক্সাম্পল, যদি আমি বলি বই পড়াটা আমার নেশা, বা আমি বই পড়াতে নেশাগ্রস্ত, বা আমি আসক্তি, এটা আমার একটা আসক্তি, সেন্টেন্সটা কি হবে? আই এম অ্যাডিক্টেড টু রিডিং বুক। আই এম অ্যাডিক্টেড টু রিডিং বুক। সে ফাস্ট ফুডে আসক্ত, অর্থাৎ এটা তার একটা আসক্তি হয়ে গেছে। সে ইজ অ্যাডিক্টেড টু ফাস্ট ফুড। সে ইজ অ্যাডিক্টেড টু ফাস্ট ফুড। আর একটা এক্সাম্পল দেখো, তার নতুন ভাষা শেখার নেশা, অর্থাৎ এটা তার একটা আসক্তি। হি ইজ অ্যাডিক্টেড টু লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস। হি ইজ অ্যাডিক্টেড টু লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অ্যাডিক্টেড টুকে ঠিক কোন অর্থে ব্যবহার করলাম। তোমরাও এগুলোকে নোট ডাউন করে ফেলো আর এগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করে ফেলো। পরেরটা দেখো, পরেরটা হলো ডিভোটেড টু। ডিভোটেড টু অর্থাৎ কোনো কিছুর প্রতি নিবেদিত হয়ে যাওয়া। যখন আমরা নিবেদিত হওয়া বোঝাবো সেন্টেন্সে, তখন আমরা ডিভোটেড টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দ্যাট মিনস অ্যাটাচড টু সামথিং অর ডেডিকেটেড টু সামথিং। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তিনি তার কাজের প্রতি নিবেদিত। হি ইজ ডিভোটেড টু হিজ ওয়ার্ক। হি ইজ ডিভোটেড টু হিজ ওয়ার্ক। যদি আমি বলি সে তার পড়াশোনার প্রতি নিবেদিত, বা সে তার পড়াশোনায় নিবেদিত, she is devoted to her studies. She is devoted to her studies. যদি আমি বলি আমি আমার লক্ষ্যে নিবেদিত, I am devoted to my goal. I am devoted to my goal. দেখো, যখন আমরা সেন্টেন্সে ডিভোটেড টু এর ব্যবহার করব, তখন আমরা এটাই বোঝাতে চাইবো যে আমি এই কাজটাতে একদম ঢুকে গেছি, অর্থাৎ সবসময় আমি এটা নিয়েই ভাবছি যে এই কাজটাতে আরো কি করে ভালো করা যাবে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিভোটেড টু এর ব্যবহারটা ঠিক কোন অর্থে করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো কমিটেড টু। কমিটেড টু, যার অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। যখন আমরা কারোর সাথে বা কোনো কিছুর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হব, তখন আমরা সেন্টেন্সে কমিটেড টু এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তিনি তার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। হি ইজ কমিটেড টু হিজ রেসপন্সিবিলিটিস। হি ইজ কমিটেড টু হিজ রেসপন্সিবিলিটিস। তারা তাদের বিয়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দে আর কমিটেড টু দেয়ার ম্যারেজ। দে আর কমিটেড টু দেয়ার ম্যারেজ। যদি আমি বলি আমি আমার লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, বা আমি আমার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ, সেন্টেন্সটা কি হবে? আই এম কমিটেড টু মাই গোল। আই এম কমিটেড টু মাই গোল। যদি আমি বলি তারা তাদের লক্ষ্যগুলোতে প্রতিশ্রুতিবদ্ধ, দে আর কমিটেড টু দেয়ার গোলস। দে আর কমিটেড টু দেয়ার গোলস। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে কমিটেড টু এর ব্যবহার। আর এবার তোমরা খুব সহজেই এটার ব্যবহার সেন্টেন্সে করতে পারবে। পরেরটা দেখো, পরেরটা হলো কিউরিয়াস টু। কিউরিয়াস টু, দ্যাট মিনস কৌতূহলী। যখন আমরা কোনো কিছু জানতে বা কোনো কিছুর প্রতি কৌতূহলী হয়ে যাব, তখন আমরা কিউরিয়াস টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। অর্থাৎ সে এটাতে কিউরিয়াস, সে এটাতে কৌতূহলী। তো কিউরিয়াস টু সামথিং। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে উত্তরটা জানতে কৌতূহলী। সে ইজ কিউরিয়াস টু নো দ্য আনসার। সে ইজ কিউরিয়াস টু নো দ্য আনসার। আমি সত্যিটা খুঁজে বার করতে আগ্রহী। আই এম কিউরিয়াস টু ফাইন্ড আউট দ্য ট্রুথ। আই এম কিউরিয়াস টু ফাইন্ড আউট দ্য ট্রুথ। আমি পরিস্থিতিটা বুঝতে কৌতূহলী ছিলাম। I was curious to understand the situation. I was curious to understand the situation. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে যে কিউরিয়াস টুকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা কোনো জিনিস জানতে কৌতূহলী, আগ্রহী হব, বা এটা অর্থ করতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে কিউরিয়াস টু এর ব্যবহার করব।
পরেরটা দেখো, পরেরটা হলো অ্যাট্রাক্টেড টু। অ্যাট্রাক্টেড টু দ্যাট মিনস আকৃষ্ট হওয়া। যখন আমরা কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া বোঝাতে চাইবো, তখন আমরা অ্যাট্রাক্টেড টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যদি আমি বলি তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দে ওয়ার অ্যাট্রাক্টেড টু এইচ আদার। দে ওয়ার অ্যাট্রাক্টেড টু এইচ আদার। তিনি বৌদ্ধিক কথোপকথনের প্রতি আকৃষ্ট। She is attracted to intellectual conversation. She is attracted to intellectual conversation. আমি প্রকৃতির প্রতি আকৃষ্ট। I'm attracted to nature. I'm attracted to nature. এই তথ্যটি আমাদের প্রকল্প প্রাসঙ্গিক, অর্থাৎ প্রকল্পের সাথে সম্পর্কিত। This information is relevant to our project. This information is relevant to our project. পরামর্শটি সমস্যাটির সাথে প্রাসঙ্গিক, অর্থাৎ সমস্যাটির সাথে সম্পর্কিত। The advice is relevant to the problem. The advice is relevant to the problem. নিবন্ধটি বর্তমান ঘটনার সাথে প্রাসঙ্গিক। The article is relevant to current events. The article is relevant to current events. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে রিলেভেন্ট টু এর ব্যবহার। সেন্টেন্সে আমরা কত সহজে রিলেভেন্ট টুকে ব্যবহার করতে পারি যখন আমরা বোঝাতে চাইবো কোনো কিছুর সাথে প্রাসঙ্গিক বা সম্পর্কিত। তো এই ছিল কিছু স্ট্রাকচার, এই ছিল কিছু ফ্রেজ যেগুলোকে আমরা ফিক্সড প্রিপোজিশনও বলতে পারি। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.